পিছনের সিটের দুটো ছেলে নোংরাভাবে আরহাকে দেখছিল আর বলছিল, মামা কালো রঙের ফিতা দেখা যাইতেছে, কি টক্কা ফর্সা পিঠ মনে হইতেছে। তাদের কথা সম্পূর্ণ করতে না দিয়ে আরহা পিছনে ঘুরে একটা ছেলের গালে ঠাস করে চট বসিয়ে দিল। ছেলেটা আরহার দিকে রক্তিম চোখে তাকায়। বাসে কম মানুষ ছিল না, এত মানুষের মধ্যে এরকম অপমান খুব একটা সুখকর নয়। আরহা সব প্রশ্ন দৃষ্টি নিক্ষেপ করে বলে, বাড়িতে আম্মা নাই নাকি? এতিম শিক্ষা দেয়নি কেউ? মেয়েদের সাথে কেমন আচরণ করতে হয় জানেন না? নিজের বোনের দিকেও কি এরকম কুঞ্জরে দেখেন নাকি? এভাবেই বোনের শরীরও গিলে খান। পিছনের সিটে বসা যে ছেলেটা চর খেল সে কটমুট করে তাকিয়ে বলে ওঠে, তোর বাপ তোর পিছনে টাকা খরচ করে না রঙিন রঙিন ব্রা কিনতে পারলে বোরখা কেন কিনতে পারিস না? তোরা রাস্তায় কাপড় ছাড়া হয়ে বের হবি আর আমরা ছেলেরা দেখলেই দোষ। আরহা এবার চড়া মেজাজ দেখিয়ে বলে, আমি বোরখা পরে বের হই বা উলঙ্গ হয়ে বের হই তাতে তোর বাবার কি? তোরা উলঙ্গ হয়ে বের হয়ে দেখ কয়টা মেয়ে তোদের গিলে খায়, নোংরা চোখে বের হয়ে দেখ, কেউ তোদের দিকে তাকাতেও লজ্জা পাবে। পরিবারের শিক্ষা দরকার, এমন না যে আমি অশালীন পোশাকে বের হয়েছি। এই পোশাকেও যদি তোদের লালসা জেগে ওঠে তাহলে তোরা অসুস্থ মস্তিষ্কের মানুষ, জলদি মাথার ডাক্তার দেখা, ব্রেইন পচে গেছে। তোদের আশেপাশের সিটে বসা লোকজন দুপক্ষকেই থামতে বলে। নারীর তো ব্যাপারে বেশিরভাগ সময়ে পুরুষ নারীর পক্ষ নিলেও আজকে যেন দল দুইটা হয়ে গেল। কেউ কেউ ছেলেদের নজর ঠিক করতে বলছে, আবার কেউ আরহাকে দোষ দিয়ে বোরখা পরে কেন বের হয় না সেসব বলছে। পাশে থেকে একজন বলে ওঠে, চেহারা সুন্দর, চেহারা দেখাতে বের হয়েছেন, শরীর দেখাতে বের হয়েছেন তো মানুষ দেখবে না? আজব কথাবার্তা। আরহা কিছু বলতে যাবে এমন সময় তার পাশে বসা মেয়েটা তার বাম হাতটা চেপে ধরে। আরহা পাশে বসা মেয়েটার দিকে তাকায়। মেয়েটা এতক্ষণ চুপচাপ বসে পরিস্থিতি বোঝার চেষ্টা করছিল। এতক্ষণে সবার মনোভাব দেখে সিদ্ধান্ত নীল সে চুপ থাকবে না, তবে আরহা কিছু বললেই সবাই আরহাকেই দোষ দেবে। আরহা মেয়েটাকে পর্যবেক্ষণ করল, শুধুমাত্র চোখ দুটো ব্যতীত শরীরের কোনো অংশ দেখা যাচ্ছে। আরহা হাতের দিকে তাকিয়ে দেখল মেয়েটা তখনও তার হাত ধরে আছে। আন্তরিকতার সাথে জিজ্ঞেস করল, কিছু বলবেন? মেয়েটা নিম্নস্বরে বলল, আপনি উনাদের আর কিছু বোঝাতে যাবেন না, সবাই আপনাকে ভুল বুঝছে। তারা ছেলে দুটোর পক্ষই নেয়া শুরু করেছে। কিন্তু মেয়েটা আস্তে করে চোখের পাতা ফেলে ইশারায় থামতে বলে। আরহা আর কিছু বলে না। বাসের মানুষগুলোর মধ্যে তখনও এসব নিয়েই বলাবলি হচ্ছে। আয়েশা অর্থাৎ বোরখা পরা মেয়েটা সবার উদ্দেশ্যে সালাম দিয়ে বলে, আপনারা দয়া করে দলে বিভক্ত হবেন না, এতে সৃষ্টি হচ্ছে আপনার সঠিক পথ থেকে দূরে সরে যে কোনো একটা দিককে সমর্থন করছেন। এখানে আমার পাশে বসা আপুর যেমন দোষ রয়েছে ঠিক তেমন পিছনে বসা পুরুষ দুটোরও দোষ রয়েছে। কেউ খুশির সহিত মজা করে চোখের জিনা করছে, আবার কেউ ফরজ ইবাদত ভুলে দুনিয়াবি কাজে মশগুল হয়েছে। আশেপাশের মানুষগুলো নীরব হতে শুরু করেছে, তবুও সবার মাঝখান থেকে একজন বলে ওঠে, আপনার মতো উনি বোরখা পরে বের হলেই তো এরকম কিছু হতো না, কেউ বাজে মন্তব্য করত না। আয়েশা বলে, উনি অশালীন পোশাক পরলেই বা কেন আপনাদের চোখ দিয়ে ভক্ষণ করতে হবে? আপনারা সবাই নারীর পর্দার পিছনে ঠিকই পড়ে আছেন, অথচ কোরআনে নারীর পর্দার আগে পুরুষের নজরকে হেফাজত করতে বলা হয়েছে। এটা কেন ভুলে যেন? আমি বলছি না যে নারী বোরখা ছাড়া বের হতেই পারে না, ব্যাপারটা এরকম না। নারীরা বোরখা ছাড়া বের হলে আপনারা সেটা না দেখে বুঝিয়ে দিতেই পারেন যে বেপর্দা নারীর কোনো স্থান নেই। আপনাদের দিকে আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে নিজেকে ঠিক করলেই সমাজ পরিবর্তন হয়ে যাবে। একে অপরকে দোষারোপ না করে নিজেদের চিন্তা ভাবনা পরিবর্তন করুন। যার যার কাজের হিসেব তাকেই দিতে হবে, অন্য কেউ সেটার দায়ভার নেবে না। আয়েশা কিছুক্ষণ থেমে আবার বলে, যে নারী পোশাক পরেও এক প্রকার উলঙ্গ থাকে সে জান্নাতে প্রবেশ তো দূরের কথা, জান্নাতের শুক্রাণু পাবে না। শরীরের লোম দেখানোর জন্য শাস্তি পেতে হবে। আর আপনারা কি মনে করেন বেপর্দা করে কোনো মেয়ে বেঁচে যাবে? কখনো না, আপনারাও কিন্তু বাঁচবেন না। এই যে আপনারা খারাপ চোখে নোংরাভাবে মেয়েদের দেখেন, এতে আপনাদের ঈমান নষ্ট হওয়ার আশঙ্কা আছে। আপনারা নামাজে দাঁড়ালেও দেখবেন নামাজে মনোযোগ দিতে পারবেন না, সেই দৃশ্যগুলো চোখের সামনে ভেসে উঠবে। জিনার শাস্তি সম্পর্কে আপনাদের নিশ্চয়ই জানা আছে। আপনারা পরনারীর দিকে যেভাবে তাকান সেটা চোখের জিনা। কিছু মুহূর্ত উপভোগ করতে নিজেকে বিপদে ফেলবেন না। এসবই শেষ নয়, প্রতিটা কাজের হিসেব আমাদের সবাইকে দিতে হবে। আয়েশা আরও কিছু কথা বলবে, কিন্তু বাহিরে তাকিয়ে দেখে সে বাড়ির সামনে প্রায় চলে এসেছে। আয়েশা আর কিছু না বলে ড্রাইভারকে গাড়ি থামানোর নির্দেশ দেয়। আয়রা চুপচাপ বসে আছে, কিছু একটা ভাবছে, সে মুখটা চুপসে গিয়েছে। আয়েশা পাশে থেকে বলে ওঠে, আপু আমার কথায় কষ্ট পাবেন না, আশা করছি নিজের ভালোটা বুঝবেন। আপনি আপনার স্বামীর জন্য আমানত, নিজের হাতের লোমকেও পরপুরুষের নজর থেকে রক্ষা করবেন। বাস থামলে আয়েশা বাস থেকে নামার উদ্দেশ্যে এগিয়ে আসে। পিছনে তাকিয়ে দেখে সবাই তার দিকেই তাকিয়ে আছে। তারা হয়তো ভাবেনি কেউ তাদের এভাবে জব্দ করবে। তাদের পিছনের সিটে বসা ছেলে দুটো নিজেদের মধ্যে কিছু নিয়ে বলাবলি করছে। আরহার দিকে তাকাচ্ছে। আয়েশা গাড়ি থেকে নেমে আসে, রাস্তার পাশ দিয়ে হাঁটা শুরু করে। আয়েশা রাস্তার পাশেই দাঁড়িয়ে ব্যাগ থেকে মোবাইলটা বের করে দেখে 2টা বেজে গিয়েছে। মোবাইলটা ব্যাগে রেখে টানা পায়ে হাঁটা শুরু করে দেয়। তাড়াতাড়ি বাসায় গিয়ে গোসল সেরে নামাজ আদায় করে নিতে হবে তার। আয়েশা হাঁটতে হাঁটতে শুনতে পায় পিছন থেকে
কেউ তাকে আপুর বলে ডাকছে, পিছনে তাকাতেই দেখে বাসে তার পাশে বসা মেয়েটা তার পিছন পিছন আসছে। দাঁড়িয়ে যায় আয়েশা। আরহা তার কাছে এসে হাঁপাতে থাকে। আয়েশা কিছুই বুঝতে পারছে না মেয়েটা তার কাছে কেন এলো। আয়েশা কিছু জিজ্ঞেস করার আগেই বিরক্ত করলাম। আয়েশা বাধা বাধা গলায় বলে, না না, ঠিক তা নয়, আপনাকে এখানে দেখে অবাক হলাম। আশেপাশে থাকেন? জি না, আমার বাসা টেবুনিয়াতে। চাটমোহরে নেমে পড়লেন কেন? তাহলে আপনার সাথে ভাবলাম কিছু সময় কাটাই, আপনার অসুবিধা হবে। মুচকি হাসে আয়েশা, যদিও সে হাসিটা আরহার নজরে আসে না। সজীব কণ্ঠে বলে, বেশ তো, আমার বাসায় চলুন। এখানে আমার বাবার বাসা, যেখান থেকে উঠেছিলাম। ওখানে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। হাঁটা শুরু করে দেয় দুজনে। আরহা নিজের আগ্রহ দমাতে না পেরে বলে ওঠে, ডাক্তারের কাছে কেন জানতে পারি? আয়েশা প্রফুল্ল চিত্তে উত্তর দেয়া, আসলে কিছুদিন ধরে একটা সমস্যায় ভুগছি, শরীরটাও দুর্বল, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, মাথা ঘুরায়। এই যে দেখুন হাঁটছি, আমার কিন্তু বেশ কষ্ট হচ্ছে। কিছুক্ষণ থেমে আবার হেসে বলে, এসব ভুলেও আমার বাড়িতে গিয়ে বললেন না যেন, আমার আব্বা খুব চিন্তা করবে। ও হ্যাঁ, আপনার নামটাই তো জানা হলো না। আরহা জবাব দেয়, আমার নাম আরহা, আমি আয়েশা। আরহা নামের অর্থ কি জানেন না? আরহা নামের অর্থ খুব সম্ভবত বিজয়ী বা সফল। দোয়া করি আপনি আপনার নামের মতোই বিজয়ী হন। আপনি ঠিক আছেন? আয়েশা আগের মতোই হেসে জবাব দেয়া, আলহামদুলিল্লাহ। চলুন, এই যে আমার বাবার বাড়ি, আসুন আমার সাথে। আশা করছি আমাদের খুব ভালো সময় কাটবে। আরহা আয়েশার পিছু পিছু বাড়িতে প্রবেশ করে। আয়েশাদের বাড়িটা বেশ পুরনো, দেয়ালের শেওলা জমেছে, বাড়ির উঠোনটা পাকা করা, সেটাও হয়তো বৃষ্টির দিনে পিচ্ছিল হয়ে যায়। আয়েশা এগিয়ে গিয়ে দেখে তার বাবা নারকেল ভাঙছিলেন। আরহাকে উদ্দেশ্য করে বলে, আরহা, ওই দেখো, ওটা আমার আব্বা। আয়েশার বাবাকে দেখে আরহা যেন বেশ চমকিত হয়, গায়ের লোম যেন দাঁড়িয়ে যায়। সহসা আয়েশাকে জিজ্ঞেস করে, উনি আপনার বাবা? কুয়া জামাই, তুই মেয়ে পাসনি, আর বিয়ের জন্য আমার মতো ভদ্র মেয়েকেই তোর বিয়ে করতে হলো। এবার দেখ তোরে আমি এমন থেরাপি দিব যে জীবনেও আর বিয়ের কথা বলবি না। ফাজিল পোলা, তোর বিয়ের করার স্বাদ মিটিয়ে দিব তোর জন্য। বাপি আমাকে এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিল। বারান্দা দিয়ে পালাতে গিয়ে দেখি ওখানেও লোক দাঁড় করিয়ে রাখছে। দাঁড়া, তোরে আমি ভাবে থেরাপি দিয়ে সোজা করব, তুই কল্পনাও করতে পারবি না। উগান্ডা কালাকুমির উপরের কথাগুলো সদ্য বিয়ে করে আসা বউ রুহি চৌধুরী তার বর যুবরান মেহবুব মুগ্ধকে উদ্দেশ্য করে বলল। আর বেচারা বরটা মুখের দিকে তাকিয়ে ভাবছে আসলে কি হচ্ছে। রুহি খাটের উপর বসে থেকে কথাগুলো বলছিল। মুগ্ধ হা করে রুহির মুখের দিকে তাকিয়ে আছে। রুহি এবার আরও রেগে গেছে। মুগ্ধ চুপ করে থাকাতে রুহি বিছানা থেকে উঠে মুগ্ধর সামনে দাঁড়ালো। আর মুগ্ধ মাথার পা গড়ি টানিয়ে এক আছাড় দিল। রুহিফা জিলপোলা, আমার সাথে মস্করা করস? কথা কি মুখে আসে না তো নাকি? তেলাপোকা থেরাপি দিব তোকে? মুগ্ধ আপু, এসব কি বলছেন? আম্মু মামা তো মাথায় কিছু ঢুকছে না। আর এভাবে কথা বলছেন কেন? রুহি, তোর মাথায় এখন থেকে এটা ঢুকিয়ে নে। প্রথমত, 1 আমাকে টাচ করা যাবে না। 2 আমার কোনো কাজে বাধা দেওয়া যাবে না। 3 আমার সব আমাকে সাহায্য করতে হবে। 4 পড়াশোনা আমার মাথায় ঢোকে না, এটার আর করতেও চাই না আমি। এসব একটা কথা এদিক ওদিক করলে তুই বুঝবি রুহি চৌধুরী কি জিনিস। আমার এত সুন্দর দুষ্টুমি ভরা জীবনটাকে এভাবে বন্দি জীবন করবি ভেবেছিলি, কিন্তু আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। সেটা ভাবলি কি করে? এসব কথা খুব সুন্দর করে তোর মাথায় ঢুকিয়ে নে। আর আমি ঘুমাতে খুব ভালোবাসি, আমার ঘুমের ডিস্টার্ব হলে তোরে আর বাঁচিয়ে রাখবো না। আর মুগ্ধ এক গাল হেসে ওর জামাকাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। আর রুহি বিছানায় 4 হাত পা ছাড়িয়ে ঠাস করে শুয়ে পড়ল। আর মুগ্ধ মনে মনে বলছে, মুগ্ধ ডেভিল রানী, আপনি কত দুষ্টুমি করতে পারেন। আমিও দেখতে চাই। আপনার দুষ্টুমি যত বাড়বে আমার রোমান্টিক তার সেই লেভেলের হবে, আমিও দেখতে চাই আমার দুষ্টু বুটা কত রকমের দুষ্টুমি করতে পারে। তোমাকে এজন্য আমার কাছে নিয়ে আসা ডেভিল রানী। এবার তুমিও বুঝবে তোমার একমাত্র হাজবেন্ড মুগ্ধ কি জিনিস। এতক্ষণ কিছু বলিনি কারণ আমি দেখতে চেয়েছিলাম আমি দুষ্টু রানী তা কত স্পিডে কথা বলতে পারে সেটা দেখার জন্য। রুহি, তোমার এই রাগী আর দুষ্টুমি দেখেই আমি তোমার প্রেমে পড়ছি। ম্যাম, তোমাকে আমি আমার মনের রানী বানিয়েছি। সারা জীবন আমার বাহু ডুরে তোমাকে বন্দি করে রাখব। মুগ্ধ রুম থেকে বের হয়ে রুহি ওভাবেই শুয়ে ঘুমিয়ে গেছে। মুগ্ধ রুহিকে একবার ডাকল, কিন্তু রুহির কোনো সাড়া শব্দ নেই দেখে আবার ডাকল। এবার মুগ্ধ পাশের গ্লাস থেকে পানি নিয়ে রুহি মুখের উপর মারল। আর রুহি চিৎকার করে, রুহি গিয়া খোদা, ছাদ কি ফুটা হয়ে গেছে নাকি? আমাকে কেউ বাঁচাও, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। বাপি আমাকে বাঁচাও। মুগ্ধ, আরে তোমার হাজবেন্ডের বাড়ি এত দুর্বল করে বানানো না যে ছাদ ফুটো হয়ে যাবে। না, ওঠো, ড্রেসটা চেঞ্জ করে কিছু খেয়ে তারপর ঘুমাবো। নাও তাড়াতাড়ি ওঠো। রুহির কুয়া জামাই, তোর এত বড় সাহস, তুই আমার ঘুম নষ্ট করলি। তোকে তো আমি। রুহি নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে মুগ্ধর গলাতেই বসালো। আর মুগ্ধ হুট করে কাম বসাবে সেইটা কল পনাও করেনি। মুগ্ধ চোখ বন্ধ করে নীল। রুহি খুব জোরে কামড়ে ধরছে। আর মুগ্ধ গলা কামড়ে ধরে থাকা অবস্থায় আবার ঘুমিয়ে গেছে। রুহি পড়ে যেতে নিলে মুগ্ধ রুহি ধরে ফেলে রুহিকে সুন্দর করে শুইয়ে দিয়ে রুহির শরীরের গয়নাগুলো খুলে দিল, মাথায় থেকে ওড়নাটাও ফেলে দিল। আর মুগ্ধ রুহির দিকে
তাকিয়ে হেসে দিল মুগ্ধ পা গলিটা শুধু মাথাতেই বড় হয়েছে, বুদ্ধি বলতে কিছু নেই। তুমি যে আমার গলাতে কাম বসালে, এজন্য কালকেই ভাবিরা সবাই তোমাকেই লজ্জাতে ফেলবে, আর আমি তোমার সেই লজ্জা মাখা মুখটা দেখব, এটা ভাবলেই আমার হাসি পাচ্ছে। হে খোদা, আমার ডেবিল রানীর রাগটা একটু কমিয়ে দাও। ইসরে দুষ্টু, তাকে দেখতে কতটা মায়াবী। এখন এই মুখটা দেখলে কে বলবে এই মেয়েটা এত দুষ্টু। মুগ্ধ রুহিকে এক সাইডে শুইয়ে দিয়ে পাশেই মুগ্ধ শুয়ে পড়ল আর রুহির দিকে তাকিয়ে আছে। একটা সময় মুগ্ধ ঘুমিয়ে গেল। রাত প্রায় 2টার দিকে মুগ্ধ ঘুম ভেঙে গেল ও নিজের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে যে মুগ্ধ আসলে কোনো পজিশনে শুয়ে আসে। মুগ্ধ রুহির দিকে তাকিয়ে দেখল রুহি মুগ্ধর গলায় মুখ রেখে আরামসে ঘুমাচ্ছে, আর একটা হাত দিয়ে মুগ্ধর গলা জড়িয়ে ধরে আছে। রুহির একটা পা মুগ্ধর পেটের উপর। মুগ্ধ এবার কোনো রকম ভাবেই নিজেকে আতে পারেনি। আর কেউ শরীরে টাচ করলে মুগ্ধর ঘুম আসত না, বাট রুহি বেলাতে আলাদা একটা অনুভূতি ফিল করছে। রুহির নিঃশ্বাস মুগ্ধকে শরীরে একটা কারেন্ট সৃষ্টি করছে। মুগ্ধ নিজেকে কন্ট্রোল করে রুহিকে নিজের সাথে নিয়ে ঘুমিয়ে গেল। সকালবেলা রুহির চিৎকারে মুগ্ধ ঘুম ভাঙল, যদিও রুহির ঘুম ভাঙ্গার আগেই মুগ্ধ ওকে নিজের থেকে ছাড়িয়ে মাঝখানে বালিশ রেখে দিয়েছিল, কারণ রুহি যে এটা নিয়ে তুলকালাম করবে মুগ্ধ সেটা অজানা কিছু না। মুগ্ধ বিছানায় উঠে বসতেই রুহি এসে মুগ্ধ কলার চেপে ধরল। রুহি, তো আমার গয়নাগুলো তুই চুরি করে বেচে দিয়েছিস। মুগ্ধ, আরে তোমার গয়না ওই যে ড্রেসিং টেবিলের ড্রয়ারে আছে। রাতে তোমার ঘুমাতে সমস্যা, এজন্য আমি খুলে রেখেছিলাম। আর মেয়ে মানুষের গয়না নিয়ে আমি করব? রুহি, খুলেছিস না? ওগুলো চুরি করার মতো আমি বুঝি না, মনে করেছিস আমি সব বুঝি? বেশ কথা বললে, আমার যেরকম চুরি করে গয়না খুলে দিয়েছিস, আমিও কিন্তু তোকে চুরি করে আমার গয়নাগুলো পরিয়ে নেটে ছেড়ে দিব, তখন বুঝবি মজা কাকে বলে। একথা বলে রুহি হন হন করতে করতে চলে গেল। মুগ্ধিয়া, খোদা, আমি কোনো এলিয়েনের প্রেমে পড়ছি।